মনীষা নিজের ঘরে বসেছিল। অরুণ মেয়েকে নিয়ে পাশের ঘরে শিফট হয়ে গেছিল। কিছুক্ষণ পর রবি মনীষার বেডরুমে প্রবেশ করল। রবিকে দেখে মনীষার মনে এক অদ্ভুত অস্বস্তি কাজ করতে লাগল। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কোনো কথা হল না। তারপর মনীষা নিজেই রবিকে বলল, দেখো রবি, তুমি আমাদের অনেক সাহায্য করেছ, তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। কিন্তু তোমার নববিবাহিতা স্ত্রী হিসেবে তুমি আমার কাছ থেকে কিছু আশা করো না প্লিজ। তোমাকে তাহলে বারংবার আশাহত হতে হবে। তুমি খুব ভালো করেই জানো আমি কি পরিস্থিতিতে এই বিয়েটা করতে বাধ্য হয়েছি। আমি বুঝি মনীষা, তুমি চিন্তা করো না, আমি কখনো তোমার অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করব না। তুমি আমার কাছে এখনও অরুণের স্ত্রী হিসাবেই যথাযথ সম্মান পাবে। কিছুক্ষণ পর রবি আবার বলে উঠল, আমি কিন্তু ইচ্ছে করে বিয়েটা করতে চাইনি। তুমি চাইলে অরুণের সাথে থাকতে পারো। অরুণ নিজেই আমার সাথে থাকতে চায় না, সে আমাকে পর করে দিয়েছে এখন। খুব দুঃখে ও অভিমানের সাথে মনীষা কথাটি বলল। অরুণ যা করেছে তোমার আর পরীর ভালোর কথা ভেবে করেছে। আমি তো এতটা ভালো চাইনি। রবি আর কি বলবে ভেবে পাচ্ছিল না। সে আর কথা না বাড়িয়ে মনীষাকে বিছানার একধারে শুয়ে পড়তে বলল। রবিও একই বিছানায় শুল, কিন্তু মনীষার সাথে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে। এভাবে কিছুদিন কেটে গেল। মনীষা নিজের স্বপ্নেতেও রবিকে নিজের কাছে ঘেঁষতে দিচ্ছিল না। রবিও নিজের সীমা লঙ্ঘন করার সাহস দেখায়নি। অরুণ বুঝতে পারছিল যে রবি ও মনীষার বিয়ে হলেও তারা এখনও পরস্পরের প্রতি দূরত্ব বজায় রেখে চলেছে, বিশেষ করে মনীষা। কিন্তু এভাবে চললে তো তারা সারা জীবনেও এক হবে না। অরুণকে তো নিজের মৃত্যুর আগে সবকিছু ঠিক করে দিয়ে যেতে হবে। তাই সে রবির সাথে এই নিয়ে কথা বলবে বলে ঠিক করল। রবির সাথে সে একান্তে একদিন বসল। দেখ রবি, তোকে একটা সহজ কথা জিজ্ঞেস করছি। তোরা কি আমার কথা ভেবে একে অপরের থেকে দূরে সরে রয়েছিস? সত্যি বলতে মনীষাই তো এখনও মন থেকে আমাকে মেনে নিতে পারিনি। ও এখনও তোকেই নিজের স্বামী বলে ভাবে এবং সারা জীবন হয়তো তাই ভাববে। তুই যদি ওর কাছাকাছি না যাস, ও কখনোই তোকে নিজের মনে জায়গা দেবে না। আমি সেটা কি করে করব? আর সর্বোপরি তুই আমাকে বলছিস নিজের বউয়ের কাছাকাছি যেতে? রবি, ও এখন তোর স্ত্রী, আমার নয়। সেটা পরিস্থিতির কারণে অরুণ, তুই ওকে বাধ্য করেছিস আমাকে বিয়ে করতে। আমার কাছে যে অন্য কোনো রাস্তা খোলা ছিল না। জানি ভাই, তাই জন্যই তোকে সম্পূর্ণ দোষ দিতে পারছি না। দোষটা আমাদের কপালের। এভাবে হাল ছেড়ে দিলে তো হবে না ভাই। আমার নয় জীবনটা প্রায় শেষের দিকে, কিন্তু তোদের জীবনটা তো এখনও অনেকটা পড়ে রয়েছে। আর আমার বাচ্চাটার কি হবে? জানি তুই ওর নতুন বাবা হিসাবে সব দায়িত্ব নিবি, কিন্তু ওর মাকে সবসময় এরকম উদাস মনে মনমরা হয়ে ঘুরতে দেখলে ওরও মনে তার ঋণাত্মক প্রভাব পড়বে। তাহলে তুই আমাকে কি করতে বলছিস বল? এবার আরও একবার বুকে পাথর রেখে অরুণ জবাব দিল, তুই আজকে রাতে ওর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করার চেষ্টা কর। অরুণ, তুই এই কথাটা বলতে পারলি? মনীষা তোকে কত ভালোবাসে। যতই আমাদের নাম কেউ আসতে বিয়ে হয়ে যাক, ও এখনও শুধু তোকেই ভালোবাসে। আমি ওর ইচ্ছের বিরুদ্ধে কি করে এসব করব? ওকে আমিও যে খুব ভালোবাসি, আর ভালোবাসি বলেই তো ওর ভালো চাই। তাই তোকে এসব করতে বলছি, যাতে ও নতুনভাবে তোর সাথে জীবনটা শুরু করতে পারে। সেটা মারা যাওয়ার আগে আমি দেখে যেতে চাই। কিন্তু ও আমাকে নিজের শরীর স্পর্শ করতে দেবে না। তুই একবার চেষ্টা তো কর ওর কাছে যাওয়ার। আমি জানি সাময়িকভাবে বাধা দিলেও পরে ও ঠিক তোকে আপন করে নেবে। শরীরের জ্বালাও তো একটা বড় জ্বালা। ও কতদিন এভাবে উপবাসী হয়ে থাকবে আমার জন্য? কতদিন হয়ে গেছে ওর সেই সুন্দর কোমল শরীরে কোনো পুরুষের স্পর্শ পড়েনি? এটা তো ওর সৌন্দর্যের প্রতি চরম অন্যায় করা হচ্ছে। কারণ এতদিন আমিই একমাত্র পূজারী ছিলাম এই সৌন্দর্যের। যে সুন্দর শরীরকে প্রতি রাতে আমার পুজো করা উচিত, তাকে আমি হেলায় ফেলে রেখেছি নিজের শারীরিক অসুস্থতার দোহায়। এখন তুই সেই পূজারী হয়ে ওঠ রবি। তুই ওর ভবিষ্যৎ। আমি ধীরে ধীরে বাস্তব থেকে ওর স্মৃতিতে প্রবেশ করে যাব। অরুণের কথাগুলো শুনে রবির রোম খাড়া হয়ে গেল। অরুণ যৌনতাকে কি সুন্দরভাবে বর্ণনা করতে পারে সত্যি। মৃত্যুপথযাত্রী মানুষ যখন জানতে পারে তার মৃত্যু আসন্ন, তখন সে হয়তো আপনা আপনি কবি ও দার্শনিক হয়ে ওঠে। কারণ সে ততদিনে সব জাগতিক মোহমায়া কাটিয়ে উঠেছে। যাই হোক, অরুণের সাথে কথা বলে রবি ডিনারটা সেরে নিল। অরুণ যথারীতি নিজের ঘরেই ডাক্তারের প্রেসক্রাইব করা ডায়েট খাবার খেল, যা মনীষা রান্না করে অরুণের জন্য নিয়ে এসেছিল। রাতে মনীষা নিজের কাজবাজ সেরে ঘরে চলে গেল ঘুমোতে। পাশের ঘরে অরুণের পাশে তাদের ছোট্ট মেয়ে পরী চুপটি ঘরে ঘুমিয়ে পড়েছিল।
ব্যালকনিতে রবি সিগারেটে টান মারছিল এবং অরুণের বলা প্রতিটি কথাকে রেকল করছিল। সিগারেট শেষ করে রবি এবার মনীষার ঘরের দিকে যেতে লাগল। অরুণের ঘরের দরজা খোলা ছিল। অরুণ বালিশে হেলান দিয়ে বই পড়ছিল। তারও যে ঘুম আসছিল না আজ। সে যে নিজের বন্ধুকে এক প্রকার লাইসেন্স দিয়ে ফেলেছিল তার স্ত্রীর উপর শারীরিক অধিকার ফলানোর। আজকেই হয়তো তার মনীষা তার বন্ধুর হয়ে যাবে, চিরকালের জন্য। সারা জীবনের জন্য সে তার স্ত্রীকে হারিয়ে ফেলবে ভেবেই তরুণের বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল। কিন্তু তাকে তো এই কঠিন পদক্ষেপটা নিতেই হতো তার পরিবারের মঙ্গলের জন্য। মনীষা যদি এভাবে রবির থেকে নিজেকে সরিয়ে রাখে, দূরে দূরে পালায়, তাহলে হয়তো একদিন রবি বিরক্ত হয়ে তার বন্ধুর চাপিয়ে দেওয়া সংসারের দায়িত্ব থেকে মুক্ত হতে চাইবে। তখন মনীষা ও পরীর কী হবে? একটি মেয়ে যখন তার স্বামীকে হারিয়ে ফেলে এবং সেই মেয়েটি যদি অপরূপ সৌন্দর্যের অধিকারী ও এক সন্তানের জননী হয়, তখন সেই বিধবা মেয়েটিকে পুরুষতান্ত্রিক সমাজ কেবল নিজের শিকার ভেবে হিংস্র হায়নার মতো শুধু শোষণ করতে চায়, দায়িত্ব কেউ নিতে চায় না। তাই অরুণের হাতে আর কোনো উপায় ছিল না নিজের স্ত্রীকে নিজের বিশ্বস্ত বন্ধুর হাতে তুলে দেওয়া ছাড়া। রবির কাছে মনীষাও তার মেয়ে পরী অন্তত সুরক্ষিত নিরাপদ থাকবে।